হ্যালো টাঙ্গাইল, বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইলে। আপনি তো টাঙ্গাইলের তাঁতের সুনাম শুনেছেন, কিন্তু টাঙ্গাইলের সৌন্দর্য কি আপনি চোখ মেলে দেখেছেন? চলুন আজকে একসাথে টাঙ্গাইলের সৌন্দর্য চোখ মেলে দেখে আসি। বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইলে। আজকের এই ভিডিওতে আমি টাঙ্গাইলের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব, আর সাথে সাথে একটি কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ টাঙ্গাইল। টাঙ্গাইল ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা ঢাকা বিভাগের মধ্যে সবথেকে বৃহত্তম একটি জেলা। টাঙ্গাইলের নামকরণ নিয়ে অনেকটা দ্বিমত পোষণ আছে। কারো কারো মতে ব্রিটিশ শাসন আমলে ঘোড়ার গাড়ি ছিল যাতায়াতের একমাত্র বাহন, যাকে বর্তমানে টাঙ্গাইলের স্থানীয় ভাষায় টাঙ্গা বলতো। বর্তমানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন টাঙ্গাইলের বিভিন্ন স্থানের নামের সাথে আইল শব্দটির যোগ খুবই লক্ষ্য করা যায়। মানে এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের যোগসূত্র করার জন্য এই আইল ব্যবহার করা হতো, আর এই আইল শব্দটি আসে জমির আইল থেকে। ধারণা মতে টাঙ্গা প্লাস আইল এর যোগসূত্রে ধরেই টাং আইল বলা হতো, যা পরবর্তীতে টাঙ্গাইলে রূপান্তরিত হয়। ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া খুবই সহজ। ঢাকার মহাখালী কিংবা গাবতলী থেকে ধলেশ্বরী বিনিময় সহ বিভিন্ন নন স্টপ লোকাল বাস প্রতি 30 মিনিট পর পর চলাচল করে। ভাড়া পড়বে 100 থেকে 150 টাকার মতো। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 120 টাকার মতো। বিবর্তনে হারিয়ে গেছে জমিদারি প্রথা, কিন্তু রয়ে গেছে জমিদারের স্মৃতিস্তম্ভ। আমার পিছনে যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারই একটি। এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি, বাংলাদেশের অন্যতম সুন্দর এবং গাঠনিক একটি জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি এই জমিদার বাড়িটি দেখলে বোঝা যায় যে এই জমিদার কতটা প্রভাবশালী ছিল, কারণ তার বাড়ির গঠন এবং নকশা আপনি দেখলে অবশ্যই খুবই সারপ্রাইজ হবেন যে আপনি এত সুন্দর একটি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কয়েকটি স্থাপনার মধ্যে অন্যতম সেরা একটি স্থাপনা। এই জমিদার বাড়িটি 1890 দশক পূর্বে স্পেনের যে কর্ডোবা নগরী আছে তার আদলে নির্মাণ করা হয়েছে। 1890 শতকে কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহা নামে দুই ভাই ছিল। তারা কলকাতায় ডাল এবং লবণের ব্যবসা করে প্রচুর টাকা নিয়ে এই এলাকাতে আসে এবং এই এলাকায় জায়গা কিনে জমিদারিত্ব শুরু করেন। তখনকার দিনে ইংরেজদের কাছ থেকে টাকার বিনিময়ে জমিদারিত্ব কিনে নেওয়া যেত, তাই তারা দুই ভাই মিলে প্রচুর টাকার বিনিময়ে এই এলাকার জমিদারিত্ব কিনে নেয়। এই জমিদার বাড়ির একটি কালো অধ্যায় রয়েছে। 1971 সালে পাক হানাদার বাহিনী এই জমিদার বাড়ি আক্রমণ করে এবং এই জমিদার বাড়ির কুলবধূ সহ এলাকার 5 জন নিরীহ নাগরিককে এই জমিদার বাড়ির পিছনে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদী হয়ে এই দেশ ত্যাগ করেন। মহেরা জমিদার বাড়িতে রয়েছে 4টি ভবন: মহেরা লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। এই জমিদার বাড়িটি মূলত 8 একর জমির উপর নির্মাণ করা হয়েছে এবং এই জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে একটি দিঘি। এই জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য রয়েছে 2টি সুন্দর গেট এবং এর পিছনে রয়েছে পাশা পুকুর এবং রানী পুকুর নামে 2টি সুন্দর পুকুর। জমিদার বাড়ির ভিতরেই রয়েছে খুব সুন্দর একটি মিউজিয়ামে জমিদারের ইতিহাস ও তাদের ব্যবহৃত তৈজসপত্র ও অন্যান্য সামগ্রীও রয়েছে। এছাড়াও এই মিউজিয়ামে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে ব্যবহৃত অস্ত্রসহ বাংলাদেশ পুলিশের ক্রমবিবর্তনের চিত্র পরিস্ফুটভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বরাবরের মতো আজকের এই ভিডিওতে সাথে আছে আমার ফ্রেন্ড ফারুকুজ্জামান। ওর একটা ট্রাভেল চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। ফারুক, তোমার চ্যানেল সম্পর্কে কিছু বলো। অ্যাকচুয়ালি আমি একটু সিনেমেটিক ওয়েতে ট্রাভেল ভিডিও বানানোর চেষ্টা করি। আই থিঙ্ক আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখনই গিয়ে সার্চ করুন ট্রাভেল উইথ ফারুক ইউটিউব চ্যানেল। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব 201 গম্বুজ মসজিদ দেখতে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা পৃথিবীর সবথেকে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি নকশা করা হয়েছে 201টি গম্বুজ এবং 9টি মিনার দিয়ে। আসলে যারা এই মসজিদটি না দেখছেন তারা কখনো বুঝতে পারবেন না যে এই মসজিদটি আসলে কতটা সুন্দর। পৃথিবীর ইতিহাসে এত গম্বুজ বিশিষ্ট মসজিদ কখনো তৈরি করা হয়নি। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের উপরে রয়েছে 81 ফুট একটি গম্বুজ এবং এই বড় এবং সুন্দর গম্বুজের চারপাশে রয়েছে 200টি ছোট ছোট গম্বুজ, যার উচ্চতা প্রত্যেকটির 17 ফুট করে। এই মসজিদের চার কোণে রয়েছে 4টি বড় বড় মিনার, যার উচ্চতা 101 ফুট এবং এর পাশে রয়েছে আরও 4টি মিনার, যার উচ্চতা 81 ফুট এবং আরেকটি প্রস্তাবিত মিনার আছে যার উচ্চতা হবে 501 ফুট এবং সেটা হবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বড় মিনার। ...144 ফিট দৈর্ঘ্যের এবং 144 ফিট প্রস্থের দ্বিতীয় তলা এই মসজিদে একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদের ভিতরে আসলে সত্যি কথা অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এবং সবথেকে ইউনিক একটি ব্যাপার হচ্ছে কি জানেন, এই মসজিদে 30 পারা কোরআন শরীফ লিখিত বা খণ্ডিত আছে। আপনি দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে এই কোরআন শরীফ পড়তে পারবেন। আপনি যদি এই মসজিদে আসেন কিংবা আপনি যদি টাঙ্গাইলে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই 201 গম্বুজ মসজিদে আসবেন, কারণ এই মসজিদটি দেখতে আসলে খুবই সুন্দর এবং এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। তো অবশ্যই টাঙ্গাইল জেলায় যদি আপনি ভ্রমণ করতে আসেন তাই এই মসজিদটি দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। মসজিদের ভিতরটা খুবই সুন্দর, স্বর্ণের কালারের পাথর দিয়ে পরিপূর্ণ এই মসজিদের ভিতর এবং বাহির। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। 2013 সালের জানুয়ারি মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। মসজিদটি নির্মাণের ব্যয় আনুমানিক 100 কোটি টাকা। 2017 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনো চলছে। কথিত আছে নির্মাণ কাজ শেষ হলে কাবাগরের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটির কাজ উদ্বোধন করবে। এতদূর কষ্ট করে আসার পরে যখন আপনি এই মসজিদটি দেখবেন তখন আপনার মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি, আর এই বাড়িটির নাম হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি, যেটিকে স্থানীয় ভাষায় নবাব প্লেস বা নবাব মঞ্জিলও বলে থাকে। প্রায় 1800 শতাব্দীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়, আর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার নওয়াব আলী চৌধুরী। এই জমিদার বাড়ি আসলে আপনার সত্যি কথা ভীষণ ভালো লাগবে, কারণ এই জমিদার বাড়ির নকশার কাজ এবং এই জমিদার বাড়ির গঠন সত্যি কথা মনোমুগ্ধকর। তাই অবশ্যই আপনি যদি টাঙ্গাইল ভ্রমণে আসেন বা টাঙ্গাইল বেড়াতে আসেন এই জমিদার বাড়ি দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এই বাড়িতে প্রত্যেকটি জায়গা রয়েছে রাজকীয় ছোঁয়া। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি আর কিছুদিন পরে আসলে এই বাড়িতেও থাকতে পারবেন। 4 থেকে 16,000 টাকার মধ্যে আপনি 1 রাত এবং 1 দিন এই বাড়িতে থাকতে পারবেন। সো রাজকীয়ভাবে জমিদার বাড়িতে থাকার মজাই আলাদা। অবশ্যই যাদের টাকা পয়সা আছে তারা এখানে এসে 1 রাত থেকে যাবেন, ভালো লাগবে।
সত্যি কথা বলতে এই ছাদের ভিউটা চরম সুন্দর, চরম সুন্দর। আপনি যদি এখানে আসেন, এই ছাদে আসবেন, ছাদে আসলে আপনি মোগল আমলের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর ছাদ থেকে এই জমিদার বাড়ির ভিউ আসলেই খুবই খুবই সুন্দর। তাই অবশ্যই অবশ্যই যদি এই জমিদার বাড়ি আসেন তাহলে এই ছাদে আসবেন, এই সৌন্দর্য উপভোগ করবেন। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের খচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন তৈরি করা হয়েছে। পুরো বাড়ি জুড়ে বেশ সুন্দর একটি বাগান রয়েছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা নিয়ে বিশাল একটি দিঘি রয়েছে। এছাড়াও এর পাশেই রয়েছে প্রায় 700 বছরের পুরনো মোগল আমলে তৈরি করা একটি মসজিদ, যা এখন ধনবাড়ি মসজিদ নামে পরিচিত। ধনবাড়ি জমিদার বাড়ির পাশেই রয়েছে ধনবাড়ি জমিদার বাড়ির মসজিদ। প্রায় 700 বছর পূর্বের মুঘল আমলে তৈরি করা এই মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং এই মসজিদের কারুকার্যে মুঘল আমলের ছোঁয়া রয়েছে। আসলে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য অনেক আশ্চর্যজনক। তো চলুন এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সংক্ষেপে জেনে আসি। এখানে একটি ইন্টারেস্টিং হিস্টোরি আছে। হিস্টোরিটা হচ্ছে নওয়াব আলী চৌধুরী ছিলেন পূর্ব বাংলার একজন প্রখ্যাত এবং বিখ্যাত একজন ব্যক্তি। তিনি যখন এই ধনবাড়ি জমিদার বাড়িতে ছিলেন তখন তিনি এখানে আলেম ওলামা সহ কোরআন তেলাওয়াত করতেন এবং তিনি মারা যাওয়ার পূর্বে সেই আলেম ওলামা এবং যারা ছিল তাদেরকে বলে গেছে যে সে মারা যাওয়ার পরে যেন এইখানে কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু 100 বছর হয়ে গেছে, মসজিদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি এই একটা জিনিস, সেটি হচ্ছে এই তার কবরের পাশে কোরআন তেলাওয়াত করা। পাঁচজন হাফেজ প্রতিনিয়ত নামাজের সময় এবং অজুর সময় বাদে সব সময় তার কবরের পাশে কোরআন তেলাওয়াত করে থাকেন। এখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির নকশার কারুকাজ দেখলে আপনার মন ভরে যাবে। এর ভিতরে এবং বাহিরে খুব সুন্দরভাবে নকশা দিয়ে কারুকাজ করা হয়েছে। এখানে আসলে আপনি ইতিহাস এবং ঐতিহ্যের অন্যরকম একটা ছোঁয়া পাবেন। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। ইয়েস, আপনি যদি এখানে আসেন আপনার 100% আমি শিওর বলে দিচ্ছি যে আপনার এই গানটি মনে পড়বে, কারণ এইখানের পথ কখনো শেষ হবার নয়। আপনি এখানে আসলে আপনার নিজেকে হারিয়ে ফেলবেন, মনে হবে যে এই পথ যেন শেষ নয়। এত সুন্দর, এত মনোমুগ্ধকর, অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না। আর এই জায়গাটি হচ্ছে পীরগাছা রাবার বাগান। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পীরগাছা গ্রামে অবস্থিত। তাই অবশ্যই অবশ্যই যদি টাঙ্গাইল জেলাতে ভ্রমণ করতে আসেন এবং টাঙ্গাইল ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই পীরগাছার রাবার বাগান দেখে যাবেন, আপনার ভীষণ 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 ভালো লাগবে। এখানে 3000 একর জায়গা জুড়ে 1.5 লক্ষেরও বেশি রাবার গাছ আছে। আর এই রাবার গাছগুলো অত্যন্ত সুন্দর, কারণ এগুলো সারিবদ্ধভাবে সাজানো। আর এই গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানোর একমাত্র কারণ হচ্ছে এই গাছগুলো বর্গাকারভাবে লাগানো। কারণ বর্গাকারভাবে যদি গাছ লাগানো হয় তাহলেই এই গাছগুলো সারিবদ্ধভাবে দেখা যায় এবং আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সরু পথ দেখতে পাবেন। ওয়াও, এখানে এসে সত্যি কথা মন প্রাণ সব জুড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে আসবেন, প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই অবশ্যই যারা টাঙ্গাইল ভ্রমণে আসবেন তারা এই পীরগাছা রাবার বাগান দেখে যাবেন। সব সৌন্দর্য যেন
নিজ হাতে এই রাবার বাগানে ঢেলে দিয়েছে। যত দূর চোখ যায় তত দূর মন টেনে নিয়ে যায়। সূর্যের মিষ্টি রোদ যখন গাছের ফাঁক দিয়ে উকি দিবে তখন যে ভালো লাগাটা কাজ করবে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। রাবার বাগানে যখন পৌঁছাবেন তখন আর ফিরতে ইচ্ছা করবে না। রাবার বাগানের মায়ার টান থেকে বের হওয়াটা খুব কঠিন। আর আলোয় ঢাকা রাবার বনের সিমসাম নীরবতা মনে এনে দেবে প্রশান্তির ছোঁয়া। এখান থেকে যাওয়ার পরে জায়গাটাকে আপনার অনেক দিন মনে থাকবে, সেটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। আর অবশ্যই আপনি যদি টাঙ্গাইল বেড়াতে আসেন কিংবা টাঙ্গাইল ভ্রমণে আসেন তাহলে এই রাবার বাগান হয়ে যাবেন আপনার ভীষণ 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 ভালো লাগবে। আমার মাথার উপর কি? আমার মাথার উপর বানর, আর এটাকে আপনি এইখানে আসলেই দেখতে পারবেন। আর এটা হচ্ছে বানর অফিস। এটা কিন্তু রাবার বাগানের ঠিক পাশেই অবস্থিত। এখানে যদি আসেন, আপনি যদি খাবার দেন, আপনার এইভাবে মাথায় উঠে থাকবে, ঠিক আছে, আপনাকে আদর করবে, আপনার মানে চুল টেনে দিবে, মানে এরা আপনার বন্ধু হয়ে যাবে। লাইক জোস না? খুব ভয় লাগছে। এখানে কয়টা বানর? 1 2 আরেকটা আছে 3টা। হ্যাঁ 3টা। এখানে 3টা বানর। এখানে বানরগুলোর সাথে মিশতে খুবই ভালো লাগবে, কিন্তু একটু সাবধান, কারণ আপনি যদি খালি হাতে বানরকে ধরতে যান কিংবা খালি হাত দেখিয়ে বানরকে কাছে টানতে চান তাহলে কিন্তু বানর আপনাকে চোট দিবে কিংবা আঘাত করবে। তো অবশ্যই পাশের দোকান থেকে কিছু খাবার কিনে আপনি দিবেন, দেখবেন যে বানর আপনাকে কতটা ভালোবাসে। আমার পাশেই যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সাগর দিঘি। তৎকালীন সময়ে 6000 শ্রমিক 3 বছর ধরে এই দিঘিটি খনন করে। এই দিঘিটি দেখলে সত্যি আপনি অবাক হবেন, আরো বেশি অবাক হবেন যখন এই দিঘির ইতিহাস শুনবেন। তার আগে বলি এই দিঘিটি কে খনন করেছিলেন। অষ্টম শতাব্দীতে রাজা মহিপাল এই দিঘিটি খনন করে। এই দিঘির ইতিহাস জানলে আপনি সত্যি কথা খুবই অবাক হবেন। লোকমুখে প্রচলিত আছে রাজা মহিপাল তার এলাকার মানুষের পানির অভাব নিরসনের জন্য এই দিঘিটি খনন করেছিলেন, কিন্তু দিঘিটি খনন করার পরে এই দিঘিতে কোনো পানি ওঠেনি। সেটি নিয়ে রাজা খুবই চিন্তিত ছিল। তিনি একটা রাতে স্বপ্ন দেখেন তার স্ত্রী মানে রানী কমলাকে যদি এই দিঘিতে নামানো হয় তাহলে এই দিঘিতে পানি উঠবে। তো যে কথা সেই কাজ। রাজা কি করলো, রাজা তার স্ত্রী কমলা রানীকে এই দিঘিতে নামতে বলল এবং কমলা রানীও তার কথা অনুসারে এই দিঘিতে নামলো এবং সাথে সাথে পানিতে ভরে গেল এই দিঘি। কিন্তু কমলা রানী সাঁতার না জানার কারণে এবং তাকে কেউ বাঁচাতে না পারার কারণে এই দিঘিতেই মারা যান। তখন থেকে এই দিঘির নাম কমলা রানীর দিঘি হিসাবেও পরিচিতি লাভ করে। আবার ভিন্ন মতে এই দিঘিতে যখন পানি ওঠেনি তখন সাগর নামে এক যুবকের প্রাণের বিনিময়ে এই দিঘিতে পানি ফিরে পান এবং সেই থেকে এই দিঘির নামকরণ করা হয় সাগর দিঘি বা সাগরের দিঘি। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যখন সাগর রানী এইখানে ডুবে মারা যায় তারপর থেকে এখন পর্যন্ত এই দিঘির পানি কখনো শুকায়নি। এখানে লোকমুখে শোনা যায় রানী কমলা এখনো এই দিঘির তলদেশে আসে, তাই এই দিঘির পানি কখনো শুকায়নি এবং কখনো শুকাবেও না। আজকের মতো টাঙ্গাইলের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।